লোকসভা নির্বাচনে সাধারণত জাতীয় স্তরের নানান ইস্যুকে সামনে রেখে লড়াই হয়। সেদিক থেকে দেখতে গেলে 2024 লোকসভা নির্বাচনের ইস্যু অনেক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি, বিকশিত ভারত, কংগ্রেসের ন্যায়ের গ্যারান্টি, সিএএ, রাম মন্দির, ইলেকট্রাল বন্ড, কৃষক আন্দোলন ইত্যাদি। জাতীয় স্তরে এমন বহু ইস্যু এখন চর্চিত। কিন্তু জাতীয় ইস্যুর পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় ইস্যুগুলো ভোটারদের অনেকটাই প্রভাবিত করে। এই রাজ্যে নির্বাচন ঘোষণা হবার ঠিক কদিন আগে রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটা পাল্টে যায়। ত্রিপাক্ষিক চুক্তির পর মন্ত্রিসভায় যোগ দেয় প্রধান বিরোধী দল তিপ্রামথা। সেই ত্রিপাক্ষিক চুক্তি এবং মথার মন্ত্রিসভায় যোগদানকে কেন্দ্র করে একাংশ জনজাতিদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। এদিকে পূর্ব ত্রিপুরার প্রার্থী নিয়ে একাংশের জনজাতি বিজেপি নেতৃত্ব এবং একাংশের তিপ্রামথা নেতৃত্বের মধ্যেও অসন্তোষ রয়েছে বলে খবর। আসন্ন লোকসভা নির্বাচনে জনজাতিদের এই ইস্যু ছাড়াও কংগ্রেস সিপিএম এর ইন্ডিয়া মঞ্চকে রাজ্যে কতটা মেনে নিচ্ছে কর্মী সমর্থকরা, তাও একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পাশাপাশি রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন ইত্যাদি চর্চার বিষয়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আসন্ন লোকসভা নির্বাচনে গণদেবতারা কিসের নিরিখে ভোট দেবেন? বিভিন্ন জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় ইস্যুগুলো কতটা গুরুত্ব পাবে? চলুন তা নিয়ে সংলাপ করা যাক, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন ডক্টর পল্লব ঘোষাল এবং ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত। লোকসভা নির্বাচনে আমরা তো বরাবরই দেখি যে জাতীয় স্তরের ইস্যুগুলোই প্রাধান্য পায় বেশি, কিন্তু স্থানীয় ইস্যুকে কি ভোটাররা মাথায় রাখবেন বলে মনে করছেন? আর কি কি ইস্যু এই মুহূর্তে প্রাধান্য পেতে পারে এই রাজ্যে লোকসভা নির্বাচনের আগে? পল্লব স্যার, আপনার কাছে আসি প্রথম। বলতে গেলে প্রথমেই ইস্যুজের তো অভাব নেই, কারণ এটা মানুষের যে অভাব বা অভাববোধের শেষ হয় না। একটা মানুষ পেলে তার পরবর্তী ধাপ তার একটা চাহিদার সৃষ্টি হয়, তো স্বাভাবিক কারণে ওই চাহিদাগুলোই তো ইস্যু রূপে প্রকাশ পায়। একদম। বর্তমান সময়ে একজন সাধারণ ত্রিপুরাবাসী হিসেবে আমি যেটা দেখছি, মানে ইস্যুগুলো দেখতে গেলে বা আমাদের যেই মানে যেভাবে হয়ে আসছে আগে থেকে, যে নরমালি ইস্যুগুলো রেইজড হয় বা ইস্যুগুলো মানে প্রমিনেন্ট হয়ে ওঠে বাই দ্য অপোজিশনস। একদম। মানুষ অনেকেই অভাববোধ থাকে, সেটাই অভাব, মানুষের এই অভাববোধটাকে ইস্যুতে তৈরি করে ওটাকে সবার সামনে নিয়ে আসা, এই ভূমিকাটা সাধারণত অপোজিশনের থাকে। তা এখন পর্যন্ত অপোজিশনের ওই জাতীয় কোনো ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না, বা এতটা প্রমিনেন্ট না। আচ্ছা। এক। আর সেকেন্ড, যেটা শাসক দল যারা থাকে, স্বাভাবিক কারণে ওরা কি করেছে তার বর্ণনা, কি করবে তার বিজ্ঞাপন ইত্যাদি থাকে। তা আমাদের বর্তমান যে শাসক দল, তাদের বিভিন্ন পরিকল্পনা আর কথা এবং তাদের আগামী দিনে কি করবে বা বিগত দিনে কি করেছে তার প্রচুর বিজ্ঞাপন চারদিকে তাকালেই দেখা যায়। ওরা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই, ওটা তাদের মানে প্র্যাকটিস। হ্যাঁ, কি হলো না হলো ওই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু তাদের যে বক্তব্যটা ওরা তুলে ধরে বা বেশি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা ওদের মধ্যে আছে। আর উল্টো দিকে অপোজিশন যারা, তাদেরকে সেভাবে মাঠে নামতে এখনো দেখা যায়নি। কিন্তু কেন্দ্রীয় স্তরে তাদের কিছু ঘোষণা ওরাও করেছে, কিন্তু তার কোনো প্রকাশ আমাদের রাজ্যে এখনো আমি দেখতে পাইনি। তা
স্বাভাবিক কারণেই। আর যেহেতু এটা লোকসভা নির্বাচন, ইস্যুগুলো লোকাল ইস্যু পায়, যেমন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের যদি আমরা উদাহরণ হিসেবে নিই, যেমন ইদানিং যেই নোটিফিকেশনটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের যেমন 42টা সিটের মধ্যে 6 থেকে 7টা সিটে এর একটা এফেক্ট আশা করা যায়, লোকালি তার একটা এফেক্ট আছে। আচ্ছা, আমাদের ত্রিপুরার ক্ষেত্রে অ্যাপারেন্ট তেমন কিছু এখনো দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মনের ভেতরে হ্যাঁ অনেক কিছুই থাকতে পারে। যেমন কিছুদিন আগে যে ত্রিপাক্ষিক চুক্তি হলো, একটা বিরোধী দল সরকারে যোগ দিল, মানুষ হয়তো কিছু বলছে না, কিন্তু মানুষের ভেতরে কোনো ক্ষোভ বিক্ষোভ একটা অংশের ভেতরে থাকতেই পারে। তার বহিঃপ্রকাশ এখনো দেখা যায়নি তেমন ভাবে, হয়তো আগামী দিনগুলোতে এর বহিঃপ্রকাশ আসতে পারে। আচ্ছা, যে এটা একটা বড় ইস্যু অনেকের কাছে, বিশেষ করে ওই শ্রেণীর ভোটাররা, জনজাতি ভোটাররা, যারা একটা ইস্যুকে সামনে রেখে একটা বিশাল বিপ্লবের সৃষ্টি করে ভোট দিয়েছিল, বা তার আগে পেছনে অনেক কিছুই ছিল, ওগুলোতে যাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু তাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হতেই পারে। আচ্ছা, হ্যাঁ, বা হলো কি হলো না তার বহিঃপ্রকাশ এখনো হয়নি। আচ্ছা, না, বহিঃপ্রকাশ আমরা কিছুটা দেখেছি, কারণ একাংশ জনজাতি নেতৃত্বদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ রয়েছে, প্রকাশ্যে উনি মুখ খুলেছেন। আমরা ত্রিপুরামথার একজন বিধায়ককে দেখেছি, উনি প্রকাশ্যে মুখ খুলেছেন। সে তো একটা দুটো বিবৃতি, হ্যাঁ, বিবৃতি, সেই যে রাস্তায় নেমে প্রতিবাদ করা বা এটাকে আমরা মেনে নিতে পারছি না, তার যে বহিঃপ্রকাশটা, এটা হয়তো ভোটেও রিফ্লেক্ট হতে পারে। আচ্ছা, ভোটের আগে রাস্তায়ও রিফ্লেকশনটা আসতে পারে, এই আর কি, এই ব্যাপারটাই আপাতত আমরা আসবো এই ব্যাপারটা, এই ত্রিপাক্ষিক চুক্তির ব্যাপারটা, বিশেষ করে আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনে ত্রিপাক্ষিক চুক্তি কতটা প্রভাব ফেলতে পারে, এবং তারপর এই যে যেটা পল্লব স্যার বলছেন যে বিরোধী দল মন্ত্রিসভায়, একদম প্রধান বিরোধী দল মন্ত্রিসভায় যোগদান করা ঠিক ভোটের কিছুদিন আগে। তার আগে সঞ্জয় স্যার, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে রাজ্যের কি কি ইস্যুগুলো প্রাধান্য পাবে এবার লোকসভা নির্বাচনে? নমস্কার। দেখুন, গণতন্ত্রে এই ইস্যুস থাকবেই, ঠিক আছে। তো ত্রিপুরা রাজ্যের যদি টোটাল যদি আমরা নির্বাচনের ইতিহাসটা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে এটা প্রায় অর্ধেক সিচুয়েশনই ছিল, মানে অর্ধেক লোক একদিকে আর অর্ধেক লোক আরেকদিকে। ঠিক আছে, সরকার পক্ষের লোকের 50% বা 52% ভোট, যেটা নাকি সিপিএম বা বামফ্রন্ট আমলে দেখেছি, বিরোধী পক্ষে আপনার 48% লোক ছিল। সুতরাং 48% লোকের তো এইবার গতবার নির্বাচনে সেটা দেখা গিয়েছে 38% বা 39 আর 61। সুতরাং যে মানে উল্টো দিকের যে লোকটা আছে, তাদের তো অনেক ইস্যুই থাকতে পারে, অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের এটাই সিস্টেম, এটা আমাদেরকে মানতে হয়। যার আলটিমেটলি যার নাম্বার অফ সিট যে যত বেশি জিতে যাবে সেই। এখন যে ইস্যুসগুলো আছে, এখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এক একজনের এক এক রকমের আপনার ইস্যুস নিয়ে ওনারা লড়ছেন। ঠিক আছে, এখন রুলিং যারা বর্তমানে সরকার আছেন, ওনারা যে সমস্ত ইস্যুসগুলো বলেছেন, তো সেগুলো ওনারা কতখানি বাস্তবায়ন করছেন সেটা দেখবার একটা ব্যাপার। ঠিক আছে, এখন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, যেটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, যে 1977 সাল বাদ দিলে সম্ভবত রুলিং সরকার যারা হয়, তারাই কিন্তু জেনারেলি আমরা পার্লামেন্টে গিয়েছি, আমরা দেখেছি তারাই জয়লাভ করছে, যার সরকার থাকে সেই জয়লাভ করছে। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি হ্যাজ বিকাম এ ট্রেন্ড ইন ত্রিপুরা। তো এখন ইস্যুস তো দেখুন, ইস্যুস বর্তমানে ত্রিপুরা রাজ্যে যদি আপনি এখন যদি বর্তমানে লক্ষ্য করে দেখেন, তাহলে বিরোধীদের আপনি রাস্তায় পাবেন না। ঠিক আছে, সুতরাং ইস্যুস তো জনগণের থাকতেই পারে। এখন জনগণের কি সমস্যা হচ্ছে সেটা তো ওনারা বুঝতে পারছেন হয়তো,
প্রাইস রাইজের কথাটা অনেক সময় বলা হয়, যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর বেকারত্ব। কিন্তু এই দুটো যে ফিনোমেনা, এই দুটো ফিনোমেনা কিন্তু গ্লোবাল ফিনোমেনা, এটা বৈশ্বিক আপনার মানে একটা বৈশিষ্ট্য, শুধু রাজ্যের না, দেশের না, ইন্টারন্যাশনালি, ঠিক আছে। সুতরাং জিনিসপত্রের দাম কেন বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর কোনো একটা দেশের পক্ষে একা সম্ভব না, ঠিক আছে। এটা এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এখন। আর বেকারত্বের ব্যাপারটা তো টোটালি একটু কিছুটা রিলেটিভও আছে, আবার কিছুটা টোটালও আছে, ঠিক আছে। তো এখন আপনি বেকারত্ব যেটা গুছানোর যে ব্যাপারটা, কেউ হয়তো বলছে যে এই সরকারি সেক্টরে এমপ্লয়মেন্ট বা প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট, বা যারা সরকারে আছে ওনারা বলছেন হয়তো কি জানি কয় এই সেলফ এমপ্লয়মেন্ট স্কিমে তারা যাওয়ার কথা, স্বাবলম্বী করে তোলা। সুতরাং কনসেপ্টটা ম্যান টু ম্যান ভেরি করে, দল টু দল ভেরি করে। তো আলটিমেটলি যেটা দেখা যে ওনারা যদি স্বাবলম্বীর কথা বলে থাকেন, স্বাবলম্বনের কথা বলে থাকেন, ওনারা সেটাকে কতটুকু গ্রাউন্ড লেভেলে নিতে পারছেন, এবং মানে বেকারদের আসলে যে স্কিমগুলোর কথা, প্রাইম মিনিস্টারের যে বিভিন্ন স্কিমগুলো, কয়দিন আগে স্ট্রিট ভেন্ডার্সের কথা বা মুদ্রা যোজনা বা বিভিন্ন যে যোজনাগুলো আছে বিভিন্ন স্কিম মহিলাদের জন্য, তো এগুলো আলটিমেটলি ডাউন দ্য লাইন কতটুকু সেটা জনগণের উপকারে আসছে। তো এখন এগুলোকে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে বেকারদের সরকারি চাকরির জন্য হয়তো টেট পরীক্ষা হলে বা টেট নিয়ে কিছু কিছু আমরা পত্রপত্রিকায় বা ওদের আন্দোলন আমরা দেখি, কিন্তু তাছাড়া এরকমভাবে সামগ্রিকভাবে যে বেকারদের যে একটা মানে সমস্যা, সেটা নিয়ে কিন্তু বিরোধী দলগুলো কথা বলে, ঠিক আছে, কিন্তু সেরকম আন্দোলন কিন্তু আমরা দেখছি না, ঠিক আছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে বর্তমান রাজ্যে হয়তো বর্তমানে রাজ্যে আমি যেটা দেখছি, লোকসভা নির্বাচন হয়তো ত্রিপুরা রাজ্যে 19 এপ্রিল ফার্স্ট পেজে ত্রিপুরা রাজ্যে ইলেকশন, তার আগে হয়তো ন্যাশনাল জাতীয় পরিস্থিতিটা কোন দিকে ঘুরে, ঠিক আছে, জাতীয় প্রেক্ষাপট তো কনস্ট্যান্টলি ডেলি চেঞ্জেস হচ্ছে। সুতরাং তার ইম্প্যাক্ট কতটুকু ত্রিপুরা রাজ্যে আসবে সেটা আমার জানা নেই, তবে শেষ অবধি যদি কিছু ইম্প্যাক্ট হয় তো হতে পারে। কিন্তু আপাতত ফর দ্য টাইমিং আমি যেটা লক্ষ্য করছি যে বেসিক্যালি দের ইজ নো মানে গ্রস ইস্যুস বেসিক্যালি যেটা মানে বর্তমান যে রাজ্য সরকার আছে তাকে ব্যতিব্যস্ত রাখতে পারে। আর বিপাকে ফেলার মতো কোনো ইস্যু এখন পর্যন্ত চোখে পড়ছে না। আর দেখুন, রাজনীতিতে সবকিছুই সম্ভব। আপনি বলছিলেন না কিছুক্ষণ আগে যে বিরোধী দলের তারা তো দেখলাম যে এবার সরকারে জয়েন করেছে, প্রধান বিরোধী দল সরকারে জয়েন করেছে। এগুলো হলো বেসিক্যালি পলিটিক্যাল কম্পালশন সবারই। হ্যাঁ, এখন উনারা ভোট চেয়ে এসেছেন, উনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হয়তো যদি আমরা বিরোধিতা করি, বিরোধী বেঞ্চেই বসি, তাহলে উনারা যে সমস্ত ইস্যুসগুলো ট্রাইবেলদের উন্নয়ন বা ইত্যাদি ইত্যাদির কথা বলছে, এবং প্রাইম মিনিস্টারের নেতৃত্বে এবং প্রাইম মিনিস্টার যে এই জনজাতিদের উন্নতি প্রকল্পে যতগুলো প্রকল্পের কথা বলা হয়েছে, এগুলো যদি রাইট ওয়েতে যদি ডেলিভারি হয়, তো উনারাও যে সমস্ত কথাগুলো বলছেন তার মধ্যে কিন্তু প্রচন্ড মিল আছে। তো আলটিমেটলি দেয়ার পজিশন মে অলসো গেট ডিটোরিয়েটেড। সো বেটার এখন যদি একটা অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে তো বেসিক্যালি all are in a basically a win-win situation. আমার কাছে মনে হয় বেসিক্যালি ত্রিপুরা মাথা এবং যে সরকারে জয়েন করেছে তার ফলে বিজেপি এবং ত্রিপুরা মাথা বোথ আর ইন এ উইন-উইন কন্ডিশন। কেউ কিন্তু লুজ এন্ড কন্ডিশনে না, দেখুন, কর্মীদেরকে আলাদা করে কিছু হয় না, কারণ কি লিডার্স যারা আছেন তারা তো নিচ থেকে উঠে আসছেন, দেন নো দ্য সেন্টিমেন্ট। এখন দেখুন, একসঙ্গে একটা দল করলে পাশের যেমন 5টা আঙুল সমান থাকে না, একটা দলের মধ্যে মতপার্থক্য থাকবেই, ঠিক আছে। এখন 13 জন ওদের মেম্বার আছে, যদি 13 জনই যদি একমত হয় সেটা তো বলা যায় না, ঠিক আছে। 9 জন 10 জন কতজন মেম্বার্সের কথা শোনা যাবে। যদি দেখা যায় যে লায়ন শেয়ার যদি ইন ফেভার অফ দি বেসিক্যালি জয়েনিং অফ দ্য মানে পার্টি ইন দ্য গভর্নমেন্ট, দেন দের ইজ নো হার্ম। কারণ পলিটিক্সে কোনো কিছুই কিন্তু মানে রাজনীতিতে
মানে কোনো কিছুই আনফেয়ার না। ওকে, এভরিথিং ইজ ফেয়ার ইন পলিটিক্স এন্ড লাভ এন্ড পলিটিক্স। ওকে, চলুন আমরা এই বিষয়টা একটু আরেকটু আলোকপাত করব। পল্লব স্যার একটু শুরু করেছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোকসভা নির্বাচনের মুখে এই যে ত্রিপাক্ষিক চুক্তি এবং মথার মন্ত্রিসভায় যোগদান, এখন শাসক দলের ভোট ব্যাংকে অনেকটাই নিশ্চিত হলো বলে মনে করছেন অনেকে। কেন ত্রিপুরা মথা যোগদান করাতে শাসক দলে ভোট পড়বে অনেকেই মনে করছেন। এখন আপনারা কি মনে করেন এই বিষয় নিয়ে? আর আরেকটা বিষয় হচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর যে অসন্তোষ দেখা দিয়েছে, তার কারণ হচ্ছে যে বলা হচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তিতে বিরোধীরা বলছেন যে ত্রিপাক্ষিক চুক্তিতে বিস্তারিত কিছু লেখা নেই, একদম কবে নাগাদ এটা সমস্যার সমাধান কবে না, শুধু ওটা নোটিফিকেশনটা দেখলে বোঝা যায়, মানে নোটিফিকেশনটাতে মানে মানে কোনো মানে সুনির্দিষ্ট কিছু নেই একদম। সেটা বলুন কি হবে, কি ভিত্তিতে চুক্তিটা হলো। কারণ এই জাতীয় একটা চুক্তি, জাস্ট একটু যদি মনে করেন আপনারা, যে আইএন ওদের নাম আইপিএফটির সাথেও এই জাতীয় একটা চুক্তি 2018-তে হয়েছিল। সেই এভরিথিং, তার মূল ইস্যুটা থাকে ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাইবাল কমিউনিটি ইন ডিফারেন্ট ওয়ে, তাদের এইগুলো হয়েছিল। তখন গ্রেটার শব্দটা ছিল না, শুধু ত্রিপুরাল্যান্ড ছিল, ঠিক আছে। তারপর আমরা ওটাকে হারিয়ে যেতে দেখেছি, আইপিএফটির সবকিছু হারিয়ে গেছে, এরপর মানে ওই 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 চুক্তিটাও হারিয়ে গেছে, নাই তার কোনো এক্সিকিউশন আদৌ ওইভাবে ফোকাসড হয়নি কিন্তু, বা যা ছিল তাদের এখানে। আর এখানে একটা কথা, যা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি, অ্যাকচুয়ালি ত্রিপুরামথার অবস্থান নিয়ে আকাশে বাতাসে একটা ফিসফিস ফুসফাস কিন্তু অনেক দিন ধরেই ছিল। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য ইলেকশন ইটসেলফ, মানে 2023 ইলেকশন, বিধানসভা নির্বাচন শুরু থেকেই কিন্তু ওদের ভূমিকা নিয়ে, হ্যাঁ, কারণ ওদের ভূমিকাটা কখন যে কি ভূমিকায় ছিল বোঝা মুশকিল। আচ্ছা, ওরা ট্রাইবালদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তাদের উৎপত্তি, তাদের বিকাশ, তাদের যৌথ মঞ্চ মানে বা মথা বা থানসা গড়ে তোলা, ঠিক আছে, হলো, হয়ে তারা ভোটে দাঁড়ালো। ভোটে দাঁড়িয়ে একটা সময়ের পরে দেখা গেল প্রথম দিকে তাদের যে রিজার্ভ সিটগুলো, তারপর সেটা বেরিয়ে আরো 22টা সিটে ওরা দিল। তার জন্য হয়তো ভোটে হয়তো কোনো মানে রেজাল্টটা একটু উলট পালটও হয়ে গেছে। তখন থেকেই তাদের ভূমিকা নিয়ে মানে এরা কোনো ধরনের সিউরিটি ছিল না। তারপর তারা বিরোধী দলের ভূমিকা এলো, ওরা যেহেতু নাম্বার স্পিক্স লাস্ট, ওরা বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি এমএলএ ওনাদের ছিল, ওনারা বিরোধী দলে এলেন। হ্যাঁ, যাই হোক, বিরোধী দলে আসার পর কতটা বিরোধী ভূমিকা পালন করেছেন বা করেননি, বা আপামর ত্রিপুরাবাসীর জন্য বিরোধী বেঞ্চে বসে কতটা বলেছেন, সেই আলোচনায় আমি আসছি না। তারপর একটা সময় দেখলাম যে মূল বিরোধী দল মিশে গেল সরকারের সঙ্গে, তারা সরকারের মন্ত্রী হলো। হ্যাঁ, তো এখন ওদের ইস্যুটা হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাইবাল কমিউনিটি, ঠিক আছে, যেখানেই থাকি সেখানে বসে ট্রাইবাল কমিউনিটির ডেভেলপমেন্টটা আমরা করব বা এটাকে আরো মানে ত্বরান্বিত করব। এই ভূমিকাটা যদি 100% সত্য হয়, খারাপ কি হতেই পারে। আচ্ছা, কিন্তু তাদের বিগত দিনের ভূমিকা থেকে এখন মানে এর উদ্দেশ্য কি, কেন করেছে, বা আগে ওদের উদ্দেশ্য কি ছিল, এই যে এটা বর্তমান সময়ে সরকারে যোগদান করাটা ওদের লং টার্ম প্ল্যানিং এর ফল কিনা, অনেকগুলি আমরা মানে ধন্দে আছি আমরা জনগণ। ঠিক না, জনগণ দ্বন্দ্ব থাকা অবশ্যই একটা বিষয়। বিশেষ করে বিরোধীরা তো অনেক ধরনের অভিযোগ করছেন, সিপিএম অভিযোগ করছেন অনেক ধরনের, সিপিএম অনেক কথা বলছেন ত্রিপুরামথা নিয়ে, এবং বিশেষ করে ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিয়ে অনেক ধরনের কথা উঠে এসেছে, ওনার বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তুলছেন এখন বিরোধী দল। এখন কথা হচ্ছে যে ত্রিপুরামথার এই চুক্তির কারণে যে আইপিএফটির কথা হচ্ছিল, যে আইপিএফটির সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু ত্রিপুরামথার চুক্তি হচ্ছে 2 তারিখ, আইপিএফটির 4 তারিখ প্রতিষ্ঠা দিবসে আইপিএফটির মিছিলে আবার ত্রিপুরাল্যান্ড লিখে, সেই শরীরে ত্রিপুরাল্যান্ড লিখে কিন্তু আমরা মিছিল দেখেছি। এখন কথা হচ্ছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক বা ত্রিপুরাল্যান্ডের দাবিটা, বা একটা সময় স্বাধীন ত্রিপুরার দাবি, জনজাতিদের উন্নয়নে ভোট এলেই কি
আলাদা রাজ্যের দাবিটা একটা ইস্যু হয়ে যায় ত্রিপুরাতে? সঞ্জয় স্যার কি মনে করেন? দেখুন, এটা তো তার আগেও কিছুদিন আগে বলছিলাম যে ত্রিপুরা রাজ্যে মূলত আপনি যদি দীর্ঘ 1983 সাল থেকে যদি নির্বাচনটা লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এই যে পাহাড়ি বাঙালি ঐক্য বা সংহতি বা ক্ল্যাশ, ঠিক আছে, এটাই কিন্তু বিকামস বেসিক্যালি দ্য ফোকাল সেন্টার অফ ত্রিপুরা রাজ্যের যেটা ইলেকশনের। 88 সালেও দেখুন, 93 দেখুন, ঠিক আছে, 93 সেরকম হয়নি, যাই হোক যে কোনোভাবেই হোক, তারপরে 18 সালে প্লাস 2023-এ সবসময় আমরা কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো ত্রিপুরাল্যান্ড, বিভিন্ন ইস্যু আমরা দেখছি। তো এখন এটা যদি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যেমন টিউজিএসও তা নিয়ে অনেকদিন কথাবার্তা বলেছে, 88 সালে দিয়ে কথাবার্তা বলেছে, ক্ষমতায় এসছে, ওনারা চুপ হয়ে গেছেন। তো 2018-তে এই আইপিএফটি ক্ষমতায় এলো, ওনারা চলে গেলেন। এবার ত্রিপুরা মাথায় এলো, নোবডি নোজ হোয়াট উড বি দ্য ফিউচার, দে হ্যাভ জয়েন দ্য গভর্নমেন্ট। এখন বেসিক্যালি এই ট্রাইবেলদের যে ইস্যুটা আপনি যদি খুব একটু লক্ষ্য করে দেখুন, কেন বারে বারে ওই যখন নাকি বামফ্রন্ট ক্ষমতায় থাকে না তখনই বেশি করে উঠে, আপনি লক্ষ্য করে দেখবেন অস্থিরতাটা। এটাও কিন্তু আপনি একটা লক্ষ্য করে দেখার বিষয়। কারণ কি, এবং 18 সালেও দেখবেন যে বেসিক্যালি ইট বিকামস এন ইস্যু আইদার টু কাম টু এ গভর্নমেন্ট অর টু ডিসলজ এ গভর্নমেন্ট। আচ্ছা, 1988-এ যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইট বিকেম ইস্যু, ঠিক আছে, টিউজিএস ছিল, সো ইট বিকেম এন ইস্যু ফর দ্য টিউজিএস টু কাম ব্যাক টু গভর্নমেন্ট। 2000 তখন তো কারা ছিল, বিরোধীতে কারা ছিল, ঠিক আছে, আবার 2018 সালে লক্ষ্য করে দেখুন বা 2023 সালে লক্ষ্য করে দেখুন, ঠিক আছে। তো এখন এই যে ইট ইজ বেসিক্যালি এ ভেরি, মানে আমার কাছে যেটা মনে হয়, ইট ইজ এ ভেরি ভেরি ডেলিকেট ইস্যু, ঠিক আছে। এখন পাহাড়ি বা জনজাতি অঞ্চলের লোকজনের উন্নয়ন হয়নি, যদি সম্পূর্ণ হয়নি, এ কথাটা তো বলা একদম ঠিক হবে না আমার মনে হয়। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বা এই বিগত মোদী সরকারের আমলে বা আমরা এই মনমোহন সিং সরকারের আমলে দেখেছি lot of basically tribal development schemes are implemented, মানে আর্লি স্টেটহুড থেকে। হ্যাঁ, সুতরাং ডেভেলপমেন্ট কনসিডার দ্য পিরিয়ড ফ্রম আর্লি স্টেটহুড, তখন থেকেই কিন্তু এই স্কিমস গুলো ডিফারেন্ট স্কিমস, মানে এসটিদের জন্য যে স্কিমগুলো থাকে আলাদা স্কিম খুব শুরু থেকেই। আচ্ছা, তো আপনি এখন কিন্তু উনাদের সেই মানে ডেভেলপমেন্ট যেটা বলছেন আর কি, ডেভেলপমেন্টটা কেন হচ্ছে না? এই যে শুনছি আমরা ডেভেলপমেন্টটা, হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাস্তা যায়নি, কিছু কিছু জায়গায় স্কুল যায়নি, বিদ্যুৎ যায়নি, জল যায়নি। দিজ আর নট অনলি দ্য ত্রিপুরার ট্রাইবেল এলাকায়, ভারতবর্ষের অন্যান্য জায়গায় আপনি যদি ঝাড়খণ্ডে যান বা যদি আপনি মধ্যপ্রদেশে যান বা আপনি ছত্তিশগড়ে যান, ইউ উইল ফাইন্ড ইট। মানে আমি তো ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে দেখেছি, বেসিক্যালি আওয়ার ট্রাইবেলস আর নট ইন বেসিক্যালি ইন ভেরি ব্যাড পজিশন, দ্যাট মাচ ব্যাড পজিশন তাদের সঙ্গে তুলনা করলে। মানে একদম যদি আপনি গন্ডাছড়ার ভিতরের যে অঞ্চল জায়গাটা কথা বলেন, সেটা বাদ দিলে পরে, ঠিক আছে। এখন আমার মনে হয় কম্প্রিহেন্সিভ, আমার মনে হয় ইট হ্যাজ বিকাম এ, তার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে আমার মনে হয়, ইথিনিক একটা ব্যাপার আছে এই যে বাঙালি এবং এই ট্রাইবেলদের মধ্যে। আপনি যদি একটা সুসম্পর্কটা যদি যতদিন না অবধি মসৃণ হবে, যতদিন পর্যন্ত না আপনার তাদের মধ্যে ওই যে আপনার একটা এই কি জানি কয় সম্প্রীতির বাতাবরণটা যতদিন না পর্যন্ত আপনার একদম সলিড হবে, এটা কয় কিছু কিরকম ইলেকশন আসলেই বা কিছু কিছু বিষয় সময়ই দেখা যায় মাঝে মাঝে এটা গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে? দিস ইজ দ্য মেইন থিং। এটা আমার মনে হয় এটা মানে ইট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য পলিটিশিয়ানস। বিভেদের রেখাটা ওনারাই তৈরি করেন। আচ্ছা, হ্যাঁ, হয়তো তাদের পলিটিক্যাল ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে, যার জন্য ওই বিভেদের রেখাটা তৈরি করা হয়। আপনি এই যে ত্রিপুরা মাথার কথা বলছিলেন, আপনি যদি গতবার যখন নাকি আপনি লক্ষ্য করে দেখবেন যারা নাকি এখন ত্রিপুরা মাথার কথা বলছেন, তো আমরা তখন দেখেছি যে বিজেপিকে ক্ষমতা থেকে আউট করতে গেলে ত্রিপুরা মাথাকে সাপোর্ট করবে বলে
জনৈক বামপন্থী নেতা একটা বিবৃতিও দিয়েছিল টিটিএডিসি নির্বাচনের সময়, গত নির্বাচনের সময়। তো অনেক ইলেকশন যারা নাকি নিয়ে আলোচনা করেন বা লেখালেখি করেন, ওদের মতে তো তীব্রমাতার ভোটটা কার ছিল, হুজ ভোট ওয়াজ শিফটেড টু তীব্রমাতা, ঠিক আছে। তো এখন তার ফলে দেখা গেছে কি, পাহাড়ে যদি তাই না হয় তাহলে তো বিজেপির তো ভোট তো ঠিকই আছে, বিজেপি তো বেশ কিছু সিট পেয়েছে, আর 9টা-10টা সিট তো পেয়েছে ওরা, ঠিক আছে। তার মানে এই ভোটটা তো আগে বাম ফ্রন্টের তো আগে 20 থেকে আরম্ভ হতো, ঠিক আছে। এখন তো বাম ফ্রন্ট 2018-তে বোধহয় 2টো ছিল, 2000 এবারে কি পেয়েছে আমার তো মনে হয় না, এবার পাইনি, কোনো সিট পাইনি। তো এই সিটটা কার ভোটটা গেল? তার মানে পাহাড়ে তো যে বামপন্থী যে দুর্গ ছিল, সেই দুর্গটা তো অটোমেটিক্যালি এটা শিফট করেছে, তীব্রমাতার দিকে শিফট করেছে, ঠিক আছে, তীব্রমাতার দিকে শিফট করেছে। তো তাহলে তো পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? তো এই আগে তাহলে যারা নাকি দীর্ঘদিন যাদের হাতে পাহাড় ছিল তাদের হাতে চলে গেল। এখন তো দেখুন উনারা তো বলবেনই, ওদের সবটা তো আর যায়নি, কিছু লোক রয়ে গিয়েছে, সুতরাং রিজেন্টমেন্ট তো থাকবেই। সুতরাং তীব্রমাতা যদি এখন সরকারে জয়েন করে, যারা ওই তীব্রমাতার সঙ্গে নেই কিন্তু তীব্রমাতাতে ওরা তো যারা বামপন্থী যারা দে উইল ডেফিনেটলি সে কিছুই নেই। আর এগ্রিমেন্ট যেটা বলা হচ্ছে আর কি, এবং ঘোষাল সাহেবের সঙ্গে এগ্রিমেন্ট গুলো জেনারেলি এরকম ভাবে জেনারেলাইজড কন্ডিশনেই থাকে। যে কোনো এগ্রিমেন্ট আপনি যদি লক্ষ্য করুন, এই সোশ্যাল ইস্যুজ, এডুকেশনাল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, এটি স্পেল আউট করা হয় যখন নাকি গ্রাউন্ড লেভেল অ্যাক্রস দ্য টেবিল যখন বসে কথা হয়, তখন এগুলোকে সর্ট আউট করা হয় কোথায় কোথায়। আমি স্যার একটু আপনাকে মনে করিয়ে দিই, 1988 সালের টিএনভি এগ্রিমেন্টটা দেখুন, স্পেসিফাই করা ছিল কি কি হবে, কি কি দেওয়া হবে। এখানে যেটা আমার যেটা বক্তব্য, হতে পারে ইট উইল গিভ আ ভেরি পজিটিভ রেজাল্ট, আমি মানে আই এম হোপফুল। কিন্তু ঘটনাটা হচ্ছে কি হয়েছে, যে ব্যাপারটা স্যার, আমি এই যে কনস্টিটিউশনাল সলিউশন, দেয়ার মে বি 1000 টাইপস অফ কনস্টিটিউশনাল সলিউশন, নাথিং স্পেসিফিক হোয়াট টাইপ অফ কনস্টিটিউশনাল সলিউশন ইট উড বি। না, এখন তো দেখুন এটা কনস্টিটিউশনাল সলিউশন যেটা আছে, এটা উনারা যেটা বলছেন এখন, বোথ যদি যারা নাকি এগ্রিমেন্টে সাইন করেছেন, উনারা যদি মনে করেন দিস ইজ বেসিক্যালি this can be covered within the constitution, then it will be a constitutional solution if they are agreed. এখন একটা ব্যাপার হলো, দেখুন আমি বলি, একটা যে ওদের যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে দাবি ছিল, ইজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্র্যাকটিক্যালি ফিজিবল? নো, প্র্যাকটিক্যালি ফিজিবল না, ঠিক আছে, প্র্যাকটিক্যালি বলবো না, জিওগ্রাফিক্যালি ফিজিবল না। এখন এই যে ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের উল্লেখ কোথাও নেই, কিন্তু কনস্টিটিউশনাল সলিউশন বলতে যে রাইটস গুলোর কথা বলা হচ্ছে, ল্যান্ডস রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, কালচারাল পলিটিক্যাল রাইটস বা ভাষা সংক্রান্ত, ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত। এখন কথা হচ্ছে যেভাবে পল্লব স্যার বলছিলেন যে এটা কোনো পার্টিকুলারলি কোনোভাবে ক্লিয়ার না, ধোঁয়াশা, যেটা অনেকেই বলছেন, আপনি বলছেন যে এভাবেই ধরুন হয়, মোটামুটি ইন জেনারেল এভাবেই হয়। এখন প্রশ্ন হচ্ছে যারা এই মুহূর্তে গভর্নমেন্টে আছেন, ওনারা, আপনি বলছেন যে যারা গভর্নমেন্টে আছেন এবং যারা সাইন করেছেন এদিক থেকে ত্রিপুরা, এবং ওনারা জানেন, কিন্তু সাধারণ মানুষ তো জানে না এখানে এই কথাগুলোর মাধ্যমে কি হতে পারে। দেখুন আমি বলছি যে এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য যদি ট্রাইবাল এলাকায় যদি স্কুল খোলা হয়, ঠিক আছে, বা হোস্টেল খোলা, আপনি বাজেটে আপনি যদি লক্ষ্য করে দেখুন, দেয়ার আর লট অফ এসটি হোস্টেলস আর বিং ওপেন দিস টাইম, ঠিক আছে। তো এখন আমি যদি উপজাতি এলাকায় আমি যদি কিছু স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য গেলাম, আমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য গেলাম, ঠিক আছে, আমি ল্যাঙ্গুয়েজ সেল বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য স্কিম নিলাম, দেয়ার আর লট অফ স্কিমস আর দেয়ার, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় যে বেসিক্যালি যখন নাকি একটা এগ্রিমেন্ট হয়, শর্ট ফর্মই হয়, বেসিক্যালি ওই এরিয়াস গুলোই ঠিক আছে। আমি মানলাম, আমি জাস্ট একটু জানতে চাইছি। আমার জানার ইচ্ছে এমন কি এটাতে আছে যেই ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস গুলো এর আগে ত্রিপুরা রাজ্যে ছিল না তাদের জন্য, এমন কি আছে নতুন? ওকে, না এই জায়গাগুলোতে ওনাদের দাবি ছিল যে এই বারবার বলা হচ্ছিল যে প্রথমে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে কনস্টিটিউশনাল সলিউশন, তারপরে বলছিল যে কনস্টিটিউশনাল সলিউশন বা তার সমপর্যায়ের কোনো কিছু। এখন সমপর্যায়ের কোনো কিছুর মধ্যে এই এগ্রিমেন্টের মধ্যে এই কথাগুলো উঠে এসছে,
মানে এই জায়গাগুলোকে মেরামত করা হবে বা এই জায়গাগুলো উন্নয়ন করা হবে। If the words Greater Tipraland is replaced by constitutional solution, হ্যাঁ, এখানে তো স্যার শিক্ষা, স্বাস্থ্য এসবের ব্যাপার আসছে না। না না না, দেখুন আপনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাচ্ছেন কেন? আপনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাচ্ছেন কেন? যদি যদি সমস্যাগুলো যদি আমি রিজলভ করতে পারি, ঠিক আছে, was the problems identified? কোন প্রবলেম ছিল কি? না না না, বেসিক্যালি আমি বলুন শিক্ষা, এই কথা আমি আগে বলেছি, অনেক এরিয়া হয়তো বেসিক্যালি ইলেকশন না আসলে বা একটা কিছু সময় না আসলে, নির্বাচনের কিছুদিন আগে, 1-2 বছর আগে থেকে দেখেন বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার যে একটা ল অ্যান্ড অর্ডার বা এই ধরনের একটা উপজাতি জাতি উপজাতি ইস্যু রেজ হয়, ঠিক আছে। আদারওয়াইজ বেসিক্যালি ত্রিপুরা রাজ্যে এই এখন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তো আমি যেটা বলছি আর কি, আমি যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি দেয়ার ইজ নো ইস্যু। এখন এখানে উইন উইন সিচুয়েশন, পলিটিক্যালি বোথ পার্টি গেইনড আমার মনে হয়। কারণ কি, বিজেপি যদি এখন লক্ষ্য করেছে, উই হ্যাভ 39% ভোট, ইন অপোজিশন বেসিক্যালি দেয়ার ইজ 61%। এখন যদি আইএনপিটি হ্যাজ 17% ভোট, ত্রিপুরামাতার যদি এখন 19% 17% ভোট যদি আমার অঙ্কে শিফট করাতে পারি, যে গণিতে আপনি বিহারে আপনি দেখলাম এই নীতিশ কুমারকে রি-এন্ট্রি করালো, এখন যদি 17% ভোট ক্যান বি বেসিক্যালি শিফটেড, তাহলে আর লোকসভা নির্বাচনে আপনি স্পন্টেনিটি অফ দ্য ভোটার বিধানসভার মতো হয় না, ঠিক আছে। তো বিধানসভায় যত একটা লোক যতটা মানে ইন্টেন্সিভলি থিঙ্কিং করে ভোটটা দিয়েছে, লোকসভার ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজও কম থাকে আর আপনার কি জানি কয় ইন্টেন্সিফিকেশনও কম থাকে। তো সুতরাং তারা দেখছে যে এবং বেসিক্যালি বিজেপি হ্যাজ থট this is better if we can basically let them join the government. একটা ইন্টারেস্টিং সমীকরণ এখানে ডেফিনেটলি। আর সেকেন্ড হলো উনাদেরও আবার একটা লাভ হয়েছে, যেটা শোনা যাচ্ছে তীব্রমাতার বেসিক্যালি এখন তীব্রমাতার যিনি দাঁড়িয়েছেন, দুজন মন্ত্রী, আচ্ছা হ্যাঁ, যিনি দাঁড়িয়েছেন তো প্রার্থী, এটা তো যিনি ত্রিপুরামাতার যিনি সর্বাধিনায়ক উনার তো পরিবারের লোক। তো বেসিক্যালি তাতে সবারই লাভ হয়েছে, যেটা বলছেন উইন উইন কন্ডিশন। ওনারাও মানে ত্রিপুরামাতার যিনি আছেন উনি আপনি ভোট ব্যাংকের কথা বলছিলেন, যে ত্রিপুরামাতার ভোট ব্যাংকটা পাহাড়ে 2018-এর আগে 2023-এর আগে সেটা বামফ্রন্টের ভোট ব্যাংক ছিল অনেকটাই। এখন সেই জায়গায় যদি আমরা কথা বলি, তাহলে গতবারের লোকসভা নির্বাচন 2019 লোকসভা নির্বাচন শুধু পূর্ব ত্রিপুরা আসনের দিকে আমরা যদি চোখ রাখি, তাহলে সেখানে বিজেপি প্রার্থী 4,82,000 সামথিং ভোট পেয়েছিলেন, 162 বা সামথিং এরকম। এখন আর কংগ্রেসের প্রার্থী তৎকালীন সময় ছিলেন ত্রিপুরামাতার সুপ্রিমোর আরেক দিদি বাবন প্রজ্ঞা, মহারানী প্রজ্ঞা দেববর্মা, এবং আরেকজন ছিলেন সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এবং সিপিএম প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর ভোট যদি আমরা এই মুহূর্তে মেলাই, তাহলে 4,77,000 ছিল। এখন কথা হচ্ছে যে 2019-এ কংগ্রেস এবং সিপিএম এর যে ভোট ব্যাংকটা ছিল, সেটা ত্রিপুরামাতাতে 2023-এ ত্রিপুরামাতাতে কনভার্ট হয়েছে, সেটা অনেকেই জানে। এখন ত্রিপুরামাতার সেই ভোট ব্যাংকটা কি এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে? দেখুন, এটাতে একই জায়গায় না। আমি একটা ব্যক্তিগতভাবে যেটা বুঝি, শিফটিং যখন গভর্নমেন্টে যখন নাকি থাকে পার্টি, গভর্নমেন্টে যেহেতু জয়েন করেছে, সেখানে মাইনাস হলে তার কত পার্সেন্ট হতে হবে? 2%, 3%, 4%, ইভেন 5%. If you deduct 5% also, they have got what? They had 38%, BJP had 38%, 1% INPT ছিল, IPFT ছিল, this is 39%. তো 38, if you 5% হলে as they are 50%. ঠিক আছে, 50% পার্সেন্টেজ মানে কি? ভারতবর্ষ নির্বাচনে দেখা গিয়েছে 48% is basically sufficient. If you have 48%, you are sufficient. সুতরাং আপনি বইখানে কতখানি ভোট গেল, যদি রিজেন্টমেন্ট হয়, যদি শিফট হয়, এরিথমেটিক্যালি, আর কেমিস্ট্রিতে তো কি হবে সেটা তো পিপল ক্যান সে। বেসিক্যালি ফার্স্ট যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো যায়, সেটা বেসিক্যালি উই আর বেসিক্যালি মোটিভেটেড বাই দি এরিথমেটিক। অঙ্কটাই দেখে, আগে অঙ্কটা দেখে নেওয়া হয়, তারপর কেমিস্ট্রিটা। এখন নতুন সরকারে জয়েন করেছে,
তীব্রমাতা সরকারে জয়েন করেছে, সুতরাং দে হ্যাভ অলসো সামথিং টু প্রুভ দ্যাট দেয়ার ভোট ব্যাংক হ্যাজ গন আপ। সুতরাং আই ডু নট সি দ্য এনি স্লাম্প ইন দ্য ভোট শেয়ার অফ কে জানি কয় তীব্রমাতা ইন পার্লামেন্টারি ইলেকশন। সেটা বিজেপির কাছে, সেটা বিজেপিতে কনভার্ট হবে এবং ইন বোথ সিটস। ওকে, পশ্চিম পূর্ব দুটোতেই। ঠিক আছে, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনারা ত্রিপুরাল্যান্ডের কথা বলছিলেন, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে বা ত্রিপুরাল্যান্ড ইস্যুকে বাঁচিয়ে রাখছে কিন্তু অন্যান্য কিছু রাজনৈতিক দল। সেখানে ওনারা যেহেতু ত্রিপুরামথা বিজেপির সঙ্গে মিশে গেছেন বা সেখানে ওনারা মন্ত্রিসভায় যোগদান করেছেন, সেখানে অন্যান্য আঞ্চলিক দল যারা এই মুহূর্তে অনেকটা সাইলেন্ট মোডে ছিল, তারা কিন্তু এবার ত্রিপুরামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে বা ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে সোচ্চার করছে। এখন এই দাবিটা আবার যখন উঠে আসছে, এবং যেটা আপনারা বলছিলেন যে ভোটের মুখে জনজাতিদের উন্নয়নকে ইস্যু করে একটা আলাদা রাজ্য সৃষ্টির একটা কথা উঠে আসে, দাবি উঠে আসে, এটা একটা ইস্যু করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো যে করছে, তাতে কি প্রকারান্তরে শাসক দলকে লাভবান করবে নাকি মানে বিরোধীরা লাভবান হতে পারে? পল্লব স্যার, আপনার কি মনে হয়? এই ধরুন আমরা দেখছি টিএসপি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যারা ত্রিপুরাল্যান্ডে দাবি করেছিলেন একসময়, বা অন্যান্য দলও বলছে যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে ওনারা খুব একটা সন্তুষ্ট নয়, এখানে ধোঁয়াশা রয়েছে, জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড প্রয়োজন। তো তাতে কি পূর্ব ত্রিপুরা আসলে অঙ্ক পাল্টাতে পারে মনে করছে? দেখুন, একটা কথা হচ্ছে, আমি মানে বেসিক্যালি ইন্ডিয়ান ভোটার্সদের মাথার উপরে রাখি। আচ্ছা, আমি কখনোই ভাবি না যে ইন্ডিয়ান ভোটার্স আর ফুল, দে ক্যান ডু অর আনডু এনিথিং। আচ্ছা, ইফ ভোটার্স আর অ্যালাউড টু ভোট, ওরা কিন্তু ক্যান ডু অর আনডু এনিথিং। ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেটা আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ীর যে ওই শাইনিং ইন্ডিয়া 2002, 1977-78, ইন্দিরা গান্ধী, আমরা ওই সময়গুলোতে দেখেছি কিন্তু। হ্যাঁ, সুতরাং ভোটাররা, আমি এখানে বসে ভাবছি ভোটাররা এটা ভাবছে, আদৌ ভোটাররা এটা ভাবছে কিনা, এটা একটা বিশাল প্রশ্নবোধক ব্যাপার। আচ্ছা, এটা আরেকটা বলুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উল্টো দিকে যারা আছে এখন, তীব্রমাথা, এবং তীব্রমাথাও এখন শাসক দল, একদম, উল্টো দিকে যারা আছে তারা ওই ভোটার্সদেরকে কতটা বোঝাতে পারবে, কতটা কনভিন্স করতে পারবে, তার উপরও নির্ভর করছে। মানে আইএনডিআই মঞ্চ, মানে কংগ্রেস এবং সিপিএম আছে উল্টো দিকে, কংগ্রেস আছে, সিপিএম আছে, বা এই যে থানসাতে যোগ দিয়েছিল ছোটখাটো একটা দুটো দল, তাদের যাদের পছন্দ হয়নি, এরাও আছে, এরও তো একটা এফেক্ট হয়তো থাকবে। সুতরাং আমি, পিকচার ইজ নট ক্লিয়ার। ওকে, সঞ্জয় স্যার, পিকচার ইজ নট ক্লিয়ার অ্যাবাউট হোয়ার, মানে কি হতে পারে, মানে এখন ভোটাররা কি ভাবছেন? না, ভোটাররা দেখুন, আমি একটা ব্যক্তিগতভাবে আমি ট্রেন্ডটা বললাম, ত্রিপুরা রাজ্যে কি হয়ে আসছে, দ্যাট ইজ অ্যারিথমেটিক ট্রেন্ড, ঠিক আছে। আর সেকেন্ড হলো, দেখুন একটা ব্যাপার হলো, যেটা 78 সাল বা 2002 সাল বা রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন এগুলো হয়, এগুলোর একটা স্টেজ আছে, ঠিক আছে। এগুলো মানুষের দেওয়াল যখন পিঠে ঠেকে যায়, তখন মানুষ, তার আগে মানুষ কিন্তু বিরোধিতা করে না। আর আপনি যদি লক্ষ্য করে দেখুন, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট প্রায় 1993 থেকে 2018, প্রায় কত বছর, 35 বছর, 25 এখানে, আচ্ছা 25 বছর থেকে। সুতরাং আপনি রিজেন্টমেন্টটা ক্রিয়েট হতে একটু টাইম লেগেছে। ওনারা তো ক্ষমতা এলেন কয় বছর হলো, 18 সালে, 6 বছর হয়েছে। সুতরাং এর মধ্যে ওনারা করেননি তো বললে ভুল হবে, অনেক কিছুই করেছে, ঠিক আছে। কারণ বিজেপির অলরেডি একটা বিশাল একটা লাভার্থীর একটা ব্যাপার রয়ে গেছে, ঠিক আছে, একটা বিশাল সংখ্যক একটা লাভার্থী বেনিফিশিয়ারি রয়েছে। আর এই ডেভেলপমেন্টে ত্রিপুরা রাজ্যে ধরুন না, রাস্তাঘাট উন্নয়ন, এগুলো দেখলে দেখা যায় যে কিছু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিশেষ করে রাস্তা, সুতরাং চোখে পড়ে। তো এগুলো হয়নি, এবং উইমেনদেরও কিছু কিছু সুযোগ সুবিধা হয়েছে, ঠিক আছে। আর there are lot of schemes of the government of India as well as Tripura. 123টা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম চলছে। সুতরাং তো এখন এগুলোর তো বেনিফিট মানুষ পাচ্ছে না। এখন দেখুন, মানুষ অল্টারনেটিভ যায় কোন সময়,
অল্টারনেটিভ যায় কোন সময়? এখন মুশকিল হলো কি, বিজেপির একটা মাইনাস পয়েন্ট হলো গতবার ওনাদের দে হ্যাড এ ভোট শেয়ার অফ 38%। দিস ইজ দেয়ার মাইনাস পয়েন্ট। অপোজিশন ভোটটা ডিভিশন হচ্ছিল, তাই হয়তো পুনরা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এটা তো ওনাদের একটা প্লাস পয়েন্ট যে দে কুড ভিজুয়ালাইজ ইফ উই ক্যান বেসিক্যালি রিমেইন কিপ অপোজিশন আনইউনাইটেড উই ক্যান উইন। দিস ইজ দেয়ার ক্রেডিবিলিটি। ঠিক আছে, এবার যখন নাকি লোকসভা নির্বাচন এসছে, আপনি দেখবেন যে মোদী সাহেব কিন্তু বেশ ছোট ছোট দলের সঙ্গে কিন্তু জোট করছেন। কারণ কি, হি হ্যাজ এ টার্গেট 400, হি হ্যাজ গিভেন দ্য টার্গেট 400 ফর এনডিএ, 370 ফর বিজেপি। এবং তার জন্য আপনি লক্ষ্য করেন যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা যায় সেখানকে কিন্তু আপনি ওই লোকদল আরএলডির সঙ্গেও করছে, আবার মানে আপনা দলের সঙ্গেও করছে, আবার কর্ণাটকেও করছে, আবার কি জানি ওইদিকে বিজু জনতা দলের সঙ্গেও চেষ্টা করছিল। তো এভরি এনডিএতে করেছে। ত্রিপুরা রাজ্য আপনি দেখুন, ত্রিপুরা মাতাকে নিয়েছে করে সঙ্গে আইপিএফটি। সুতরাং দে আর নট লিভিং বেসিক্যালি অপোজিশনকে ইউনাইটেড হতে দিতে চাচ্ছেন না ওনারা। ঠিক আছে, তো দিস ইজ এ স্ট্র্যাটেজি। ঠিক আছে, ইট ইজ বেসিক্যালি দ্য ভিশন অফ এ গভর্নমেন্ট। ঠিক আছে, ভিশন অফ এ পলিটিক্যাল পার্টি। তো এখন এটা তো এখন আপনি অপোজিশনরা যদি আপনি লক্ষ্য করে দেখেন, কংগ্রেস এবং সিপিএম দুজনই ত্রিপুরা রাজ্যে এক হয়েছে, একজন পশ্চিম ত্রিপুরা, একজন পূর্ব ত্রিপুরা। কিন্তু ত্রিপুরা মাথা যদি সরকারে জয়েন করতে, কংগ্রেস এবং সিপিএম যদি এক হতে পারে, এবং যদি যেখানে ত্রিপুরা রাজ্যে 25 বছর প্লাস 10 বছরে 35 বছরে আমরা দেখেছি দুটো একটা সাপে নেউলের সম্পর্ক ছিল। ঠিক আছে, উনারা যদি সাপে নেউলের সম্পর্ক যদি উনারা এক হতে পারেন, ও ত্রিপুরা মতো তো সেদিনের পার্টি একদম। ঠিক আছে, সুতরাং ইট ইজ নাথিং আনলাইকলি ফর মি যে পলিটিক্স এটা হতে পারে না, তারা জয়েন করছে। সুতরাং এটা দোষের কেন? ওইটা যদি দোষের না হয়। আর সেকেন্ড যেটা হলো যে ইন্ডিয়া জোটের যেটা মাইনাস পয়েন্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি, দে কুড নট বেসিক্যালি ডেভেলপ একটা নেরেটিভ। মানে আমি ইলেকশনটা কিসের উপর লড়বো? দেয়ার আর লট অফ ইস্যু। আপনি বিজেপি আপনি লক্ষ্য করে দেখুন কত ইস্যুস দিয়েছে, রাম মন্দির, সিএএ, ওয়ান ম্যান, ওয়ান ইলেকশন ওয়ান ভোট, ওয়ান নেশন ভারত, তারপরে উইমেন্স রিজার্ভেশন, তারপরে আপনি লক্ষ্য করে দেখুন 3 তালাক, 370। ঠিক আছে, তো লট অফ ইস্যুস আর দেয়ার। এবং সব জায়গাতে আপনি লক্ষ্য করে দেখবেন, বুঝে হোক না বুঝে হোক, এভরিওয়ার আপনি তামিলনাড়ু যে সরকার, ডিএমকে সরকার, কয়দিন আগে আপনার একটা ওদের ইলেকশন ম্যানিফেস্টো বের করেছে, দেখুন 370 উই অপোজিট, সিএএ উই অপোজিট, এভরিথিং ওয়ান নেশন ওয়ান ইলেকশন দে অপোজিট, এভরিথিং। নেগেটিভটা যদি এরকম হয়, আপনি যদি কাস্ট সেন্সাস মানে, সুতরাং অল দিস ইস্যুস আর মেনি। তো এখন এই ইস্যুসগুলির এগেইনস্টে হোয়াট উড বি দ্য ইউনাইটেড বক্তব্য অফ অপোজিশন, এটা কিন্তু এখনো ওনারা তৈরি হয়নি। নিজস্ব বক্তব্য তৈরি রাখছেন। তো এইটাই হলো একটা মাইনাস পয়েন্ট। ইস্যু নেই সেটা না, যেগুলোকে ইস্যু করছে দিজ আর গ্লোবাল ইস্যুস। যেটা আমি বলছিলাম যে আপনার আনএমপ্লয়মেন্ট ইস্যু এবং প্রাইস লেভেল চেঞ্জেস, দিস ইজ ডেফিনেটলি এ কমন ম্যানস প্রবলেম। মধ্যবিত্ত এবং গরিবের এবং পকেটে মানে পকেটে হাত পড়েছে, এটা সত্যি কথা। দিস ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু, বাট দিস ইজ এ গ্লোবাল ইস্যু। দ্রব্যমূল্য নিজের হাতে না থাকলে না, এখন প্রশ্ন হচ্ছে আমার গ্রামের একটা মানুষ, ওনার কাছে তো উনি চাল কিনতে গেলে আগে যে টাকায় চাল 1 কিলো চাল কিনতে পারতেন, এখন কিনতে পারছেন না। ওয়েদার ইট ইজ ন্যাশনাল অর গ্লোবাল উনি তো সেটা ভাববেন না। না, উনাকে তো চাল তো ফ্রি দিচ্ছে। না, 5 কিলো চাল ইজ নট সাফিসিয়েন্ট ফর অ্যান ইন্ডিভিজুয়াল। দিচ্ছেন না, একটা উনি উদাহরণ দিলেন পলবাবু, যে এরকম যদি একটা হয় যে প্রান্তিক এলাকার লোক, উনি গ্লোবাল ইস্যুটা বুঝতে পারবে না, ও বুঝবে যে আমাকে সাফারিংসটা মুশকিল হচ্ছে আমাদের। শুনুন, আমি বলি আমাদের মুশকিলটা হচ্ছে, ধরেন জনগণের সমস্যা থেকে প্রবলেমগুলি উঠে এসে যে ইস্যুটা হয়, আর রাজনৈতিক দল সৃষ্টি করা ইস্যু জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, দুটো দিক কিন্তু। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে আমার আনএমপ্লয়মেন্ট মে ইট বি গ্লোবাল, কিন্তু আমি তো আমার সরকারের কাছে চাইবো যে তুমি এটাকে অ্যাড্রেস করো। সরকার হয়তো অ্যাড্রেস করার চেষ্টা করছে,
সেভাবে হচ্ছে না, যার ফলে বেকারত্ব বাড়ছে। মানুষ প্রথম চোখের সামনে যেটা আসে, কারণ প্রান্তিক এলাকার মানুষ বা ভারতবর্ষের 70% মানুষের এটা বোঝার ক্ষমতা নেই যে এই সমস্যার উৎপত্তিস্থল কোথায়। সে সমস্যাটা দেখতে পাবে, where from the problem is originating, সে কিন্তু জানতে পারবে বা জানার ইচ্ছেও নেই বা আওতার বাইরে তার। সুতরাং এগুলোর একটা এফেক্ট সবসময়ই থাকবে। না না বলবো, আমি আপনাকে এটা বলিনি, কিন্তু আমি বলছি যে দিস ইজ এন ইস্যু, কিন্তু অপোজিশনরা হ্যাঁ এটাকে ইস্যু করতে পারছে না, তুলে ধরা বা জনগণকে বোঝানো বেকারত্ব তোমার একটা মূল ইস্যু, ইফ উই কাম উই শ্যাল সলভ ইট, বাট দে কারণ কি এটা পারছে না, কারণ কি তাদের ট্র্যাক রেকর্ডটাও তো ভালো না। তারা যে দীর্ঘদিন কাজ করে ওরাও তো ওই ইস্যুটাকে ইস্যুই রেখে গেছেন। ঠিক আছে, প্রাইস লেভেল যে চেঞ্জটা, যেটা জিনিসপত্রের দাম বাড়া, এটা তো ওনারাও কন্ট্রোল করতে পারেননি। ঠিক আছে, সুতরাং ক্রেডিবিলিটিটা, আমি যে একটা বিকল্প দেব, ঠিক আছে, যে মোদির গ্যারান্টির এগেইনস্টে যে আমি আরেকটা গ্যারান্টি দেব, ঠিক আছে, সেইটা তো ইট ইজ টু বি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার আছে, কিন্তু আপনি যে সরকারগুলোর কথা লক্ষ্য করে দেখুন, তো সেই সরকারগুলোর কাজকর্ম যদি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক তো দেখছেন। আমরা উই হ্যাভ সিন দ্য কন্ডিশন ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কদিন আগে রাজ্যসভার নির্বাচনে দেখা গেল ওদের মধ্যে কোনো মিল নেই। ঠিক আছে, মেজরিটি থেকে ওনারা নিজেদের ক্যান্ডিডেটকে পাশ করতে, যে কোনো কারণেই হোক। কর্ণাটকে কি হচ্ছে, যে বলেছিল যে চাল দেবে, এখন টাকা দিচ্ছে। কর্ণাটকে বলেছিল আমরা যদি ইলেকশনে জিতে আসি তাহলে চাল দেব জনগণকে, চাল দিতে পারছে না, এখন টাকা দিচ্ছে 30 টাকা না কত, 14 টাকা করে টাকা চাল দিচ্ছে। ঠিক আছে, বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ দেব, বিদ্যুৎ তো দিতে পারছে না। সুতরাং আপনি যেটা অল্টারনেটিভ মডেল বলবেন, মডেলটাকে তো আপনাকে দাঁড় করিয়ে বলতে হবে, দেখো দিস ইজ দ্য মডেল দ্যাট উই আর টেলিং এগেইনস্ট মোদি। ঠিক আছে, দিস ইজ দ্য মডেল উই আর টেলিং এগেইনস্ট মোদি, ইফ ইউ হ্যাভ এনিথিং উই আর শোয়িং ইট। সেই অর্থে মানে আপনাদের বক্তব্যে যেটা মানে প্রকাশ পেল যে এখনো বিরোধীরা আলটিমেটলি সেই ধরনের কোনো ইস্যু যাকে আমরা ইস্যু বলি, ইস্যুস আর দেয়ার, বাট দে কুড নট, ক্যানট, দে আর নট ইন এ পজিশন টু প্রুভ ইট। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলছে উনার সরকার লক্ষ্য করে করাপশনে নিমজ্জিত। ঠিক আছে, বা মন্ত্রীদের বাড়ির থেকে প্রচুর লাখ লাখ টাকা বেরোচ্ছে। ঠিক আছে, সুতরাং হোয়াট উড বি দ্য স্ট্যান্ড? সুতরাং এখন এটা নিয়ে দেখুন বিভিন্ন মতামত আছে। আমাদের এখন প্রথম যে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, যে আমি এটা কোনোদিনই বিশ্বাস করি না যে অবিজেপি শাসিত স্টেটগুলোতে শুধু করাপশন আছে, বিজেপি শাসিত স্টেটগুলোতে করাপশন নেই। এটা ঠিক আমার ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, যেখানে করাপশন মানে নিন্দার যোগ্য, এ নিয়ে কোনো ব্যাপার নেই, সে যেই করুক, কিন্তু করাপশন নেই অন্য কোথাও, বা সেটা খবরে উঠে আসছে না বলে কোথাও কোনো করাপশন নেই, ব্যাপারটা আমার মনে হয় না। এটা আমার একান্ত নিজস্ব চিন্তাধারা। এখন বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যে যখন আমরা বলছি যে লোকাল ইস্যুজ এর কথা, কারাপশন সেখানে লোকাল ইস্যুজ অ্যাটলিস্ট লোকসভা নির্বাচনে কতটা হবে সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। না, আমাদের ত্রিপুরা রাজ্যে তো আমি বললামই, আমাদের ত্রিপুরাতে ইনফ্যাক্ট তেমন, প্রথম কথা হচ্ছে সিট দুটো, মানে তেমন এবার হয়তো কোনো রাজনৈতিক দল তার কাছে একটা সিটও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে তার ইলেকশন স্ট্র্যাটেজিটা ওভাবে ওনারা নিচ্ছেন। গুরুত্বপূর্ণ এবার শাসক জোট হোক বা বিরোধী, কেউ হয়তো সরকারে আসার জন্য গুরুত্বপূর্ণ, কারো কাছে হয়তো একটা টার্গেট ফুলফিলমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো একটা শেষ কথা বলি, স্যার, দেখুন তো ত্রিপুরাতে একটা ট্রেন্ড, আমি ট্রেন্ডের কথা বলছি, ত্রিপুরা স্টেটহুড হওয়ার পরে ত্রিপুরা থেকে আমরা যে দলের এমপি হয়ে গেছেন সেই দল কতটা সর্বভারতীয় শাসন ব্যবস্থায় ছিল। আচ্ছা, যেমন গতবার হয়েছে, আমরা যে 2019 লোকসভা নির্বাচন, এর আগে দেখুন তো 2019 লোকসভা নির্বাচনে যে এমপিরা গেছেন সেই এমপিদেরই দল কিন্তু শাসন ব্যবস্থায় ছিল 18তে।
তার আগেও তো ছিল, তার আগে এখন ইউপিএ তে ছিল না, না? ইউপিএ তো ডাইরেক্টলি দে ওয়্যার নট ইন ইউপিএ। যাই হোক, তো বেসিক্যালি তো মানে তাই এরপরে এটা আমার কাছে না, আমি এমনি বলছি, আমি নাথিং সিরিয়াস, আমার ওই মিউচুয়ালি এক্সক্লুসিভ মনে হয় আর কি, যে পুরো দেখলে যে এদিকে থাকলে ওদিকে থাকে না। ওকে, ঠিক, মানে এদিকে থাকলে ওদিকে থাকে না, এবং একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে থাকলেই উন্নয়ন হবে। এখন চলুন আমরা সেই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে, তবে লোকসভা নির্বাচনের ইস্যু 1 ঘন্টার মধ্যে আলোচনা করে অ্যাটলিস্ট তো শেষ করা যাবে না। আর বিশেষ করে আমরা যখন রাজ্যের ইস্যুর দিকে চোখ রাখছি, আলোচনা আরো অনেক কিছু এগিয়ে আসতে পারে, আর দিনে দিনে সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব সংলাপে। আজ আমরা ত্রিপাক্ষিক চুক্তি, তিপ্রামথা এবং জনজাতিদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করলাম আমাদের আলোচনার মধ্যে, এবং বিভিন্ন যে ইস্যুগুলো ছিল, আমাদের বিশেষজ্ঞরা যারা দুজন ছিলেন, ওনারা যেগুলো বললেন যে ইস্যু আছে কিন্তু সেগুলো বিরোধীরা সেইভাবে প্রজেক্ট করতে পারেনি বা পারছে না। চলুন, কেন পারছে না, কিভাবে হচ্ছে, বা বিরোধীরা যে একজোট হয়েছে সেটাই বা ওনাদের কর্মী সমর্থকরা কতটুকু মেনে নিয়েছে। 2023-এ আমরা যে মুড সুইং দেখেছিলাম কর্মী সমর্থকদের মধ্যে, তা এখন কেমন আছে সেটাও অবশ্য আলোচ্য বিষয়, সেটা অন্য কোনো দিন নিশ্চয়ই আলোচনা করতে পারবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ পল্লব স্যার আপনাকেও, সঞ্জয় স্যার আপনাকেও। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে আমরা আলোচনা করছিলাম। আজ অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসে, যখনই নির্বাচন আসে তখন অনেকগুলো বিষয় উঠে আসে, কিন্তু আপাতত দৃষ্টিতে নির্বাচনের আগে দু একটি স্থানীয় ইস্যু রাজ্যে চর্চিত হলেও লোকসভা ভোটে জাতীয় ইস্যুগুলোই হয়তো বেশি গুরুত্ব পাবে। তবে ভোটের এখনো কিছুদিন বাকি, তার আগে কোনো নতুন ইস্যু তৈরি হয় কিনা সেই দিকে নজর রাখবো আমরা। আর আপনারা নির্বাচনের সব ধরনের খবর, আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।